এই গণ অধিকার পরিষদের জনাব নুরুল হক বলছিলেন বর্তমান সরকারের ভেতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, এই এনজিও মার্কা সরকার নিয়ে খুব বেশি দূর এগোনো সম্ভব না। আপনি কি এই বক্তব্যের সাথে নিশ্চয়ই আপনারা দলগতভাবে একমত যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে? সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে বলতে কি আপনারা বোঝাতে চাচ্ছেন যে আপনাদেরকে আসলে নেওয়া হয় নাই? কারণ যেহেতু আপনাদেরকে নেওয়া হয় নাই, আপনারা এটার কোনো পার্ট না, আপনাদের কথা কেউ শোনে না এবং আপনারা ইরেলেভেন্ট, এইটার কারণে কি আপনাদের মনে হচ্ছে যে সরকারের ভিতরে সুবিধাবাদীরা ঢুকে গেছে, নাকি কি কারণে? জনাব রাশেদ আমাদেরকে একটু আলোকিত করবেন। জি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আহ, আমি এই প্রশ্নের উত্তর দিতে চাই তার আগে যেটি বলতে চাই, যারা দর্শকবৃন্দ দেখছেন এবং আজকের অতিথি প্যানেলে আমার বড় ভাই আশরাফ ভাই, সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। নুরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটি হলো যে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের চেহারাটা বিপ্লবের মতনই হওয়া দরকার ছিল। এখানে বিশেষ করে যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ সেই মানুষদের দরকার ছিল, কিন্তু যাদের শুধুমাত্র এনজিও সেক্টরে অভিজ্ঞতা আছে সেরকম মানুষদেরকে এখানে যুক্ত করা হয়েছে। এবং তিনি সেটি কিন্তু ব্যাখ্যা দিয়েছে। তিনি বলছেন যে এই সরকারের যে পরিধি সেটি কিন্তু বৃদ্ধি করা দরকার, এবং যাদের রাজনীতি করার অভিজ্ঞতা আছে, দেশ চালানোর অভিজ্ঞতা আছে, তাদেরকে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারে যেমন অন্তর্ভুক্ত না করা হয় যেমন তাহলে এই যেমন সরকার কিন্তু যেমন ব্যর্থ রাশেদ হতে পারে। যেমন রাশেদ এবং খান এই বক্তব্য রাশেদ শুধুমাত্র খান নুরুল হক নূর একা রাশেদ খান দেননি, অনেকেই কিন্তু এই বক্তব্য রাইট, বিভিন্ন সময় রাইট। রাশেদ দিয়েছেন খান, এবং রাশেদ খান, বলছেন। রাজনীতিতে অর্থাৎ নুরুল হক অভিজ্ঞতা নূর যে রাশেদ বক্তব্যটা খান, দিয়েছেন সেটার রাশেদ খান, জি। আমি সরি ইন্টারাপ্ট করার জন্য, মানে রাজনীতিতে অভিজ্ঞতা আছে এরকম কাউকে সরকারের দরকার ছিল। আপনাদের মাথায় কি কোনো নাম আছে যে এইজনকে আসলে অন্তর্ভুক্ত করা যেত বা এইজনকে অন্তর্ভুক্ত করা উচিত ছিল? কারণ হচ্ছে যারা রাজনীতি করছেন তারা তো অবসর না নিলে তার অন্তর্বর্তীকালীন সরকার হওয়া উচিত হবে না তাদের, না তাই না? না, আমরা সেটি বলেছিলাম যে দলগুলোর সাথে আলোচনা করেন, কারণ একজন ব্যক্তি তিনি তিনটি মন্ত্রণালয় চালাচ্ছেন, দুইটি হুম, চালাচ্ছেন, কেউ কেউ চারটি চালাচ্ছেন। তো একজন একজন ব্যক্তির পক্ষে এতগুলো মন্ত্রণালয় চালানো সম্ভবপর নয়। যে কারণে আমরা যেটি বলছি যে এর পরিধি আপনারা বাড়ান। অন্যথায় কিন্তু দেখেন 2 মাস সবেমাত্র, এখনই কিন্তু সমালোচনা শুরু হয়ে গেছে। তো এজন্যই আমরা বলছি, কারণ এই সরকার যাতে রাষ্ট্র সংস্কারে সফল হয়, অন্যথায় এই 17 জন ব্যক্তির মাধ্যমে 18 মাস 2 বছর টেনে নেওয়া সেটি খুবই কঠিন হবে। তো সেই জায়গা থেকে সমালোচনা এইভাবে এসেছে যে বিপ্লবী সরকারের চেহারাটা আসলে বিপ্লবী যারা আহ বিপ্লবী নেতৃত্ব বা যারা ওই ধরনের সিদ্ধান্ত নিতে পারবে সেই ধরনের মানুষকে এখানে বসানো দরকার ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অনেকে আছে সিদ্ধান্তহীনতায় ভুগছে, বিভিন্ন জন বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। তো যেমন একজন বললেন যে ভারতে এইবার আমরা ইলিশ পাঠাবো না, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু আরেকটি মন্ত্রণালয় তিনি না ভারতে মানে আমি ইলিশ কিন্তু পাঠিয়ে আমি কিন্তু দিলেন। এবং নূর, আওয়ামী লীগের সরি সরি গণহত্যার সরি বিচারে রাশেদ খান, তারা কি রাশেদ সিদ্ধান্ত রাশেদ নেবেন এখনো রাশেদ পর্যন্ত আমরা তাদের মুখ রাশেদ থেকে আমি কোনো কিন্তু কঠিন বক্তব্য বা রাশেদ জোরালো বক্তব্য আমরা শুনছি না। রাশেদ সরকার কি তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না? সরকারের একজন যদি মনে করে যে আমি ইলিশ পাঠাবো না, 3 দিন পর ইলিশ পাঠাতে পারবে না? মানে সোমবার দিন আইসো বলতে হবে আজকে শনিবার? মানে একটা না, লোক ধরেন, বিষয়টা তো এরকম। মানে সরকার আপনাকে কি তার সিদ্ধান্ত বদলাতে পারবে না কখনো? মানে এই সিদ্ধান্তটা নিয়ে না, আপনারা আপনারা সরকারের তো মানে আপনারা এত কথা যে বলতেছেন সেটা কেন আসলে? মানে সরকারের যদি একটা সিদ্ধান্ত না, হয়। শুধু একটি, জি, জি বলেন, সরি রাশেদ আপনি বলেন। দেখেন শুধু একটি বিষয় না, একটি বিষয় না, বিষয়টা হলো দেখেন এই যে এতদিন হয়ে গেল, হুম, এখনো পর্যন্ত কিন্তু আওয়ামী লীগের হাই কমান্ড বলেন, শেখ পরিবারের বলেন, এই যে এতগুলো শেখ পরিবারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তারা কোথায়? এখনো পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করার কোনো পদক্ষেপ আমরা দেখছি না। এবং ওবায়দুল কাদের পালিয়ে গেল, স্বরাষ্ট্রমন্ত্রী পালিয়ে গেল, হাসান মাহমুদ পালিয়ে গেল, এই যে রাঘব বোলরা পালিয়ে গেল। কিভাবে পালিয়ে গেল? সেনাবাহিনীর হাতে 626 জন তারা আহ নিরাপদে সেখানে আশ্রয় নিয়েছিল। সেই তালিকা আমরা বারবার বলছি, আশরাফ ভাই বলছে, আমি বলছি, আপনি বলছেন, অন্যরা বলছে, এখনো পর্যন্ত সেই তালিকা প্রকাশ করা হচ্ছে না। বরং প্রতিদিন খবর আসছে যে অমুক পালিয়ে গেল, তমুক পালিয়ে গেল, হুম। সীমান্ত দিয়ে এত টাকায় আম, পালিয়ে গেল। অর্থাৎ এটির মাধ্যমে সরকারের দুর্বলতা কিন্তু মানুষের সামনে হাজির হচ্ছে। সেই হুম। কারণেই বলা হয়েছে যে বিপ্লবী সরকারের আচরণ, কথাবার্তা, সিদ্ধান্ত সবকিছু বিপ্লবী হতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা অনেকটা ধীর গতিতে তাদের কার্যক্রম পরিচালনা করছে। সেই জায়গা থেকে মূলত বলা হয়েছে যদি প্রকৃতপক্ষে রাষ্ট্র সংস্কার করতে চান তাহলে দলগুলোর সহযোগিতা নেন। কিন্তু দেখেন যে এই 2 মাসের মধ্যে দলগুলোর সাথে একটি বার মাত্র বসেছে, তাও কোনো আলোচনা হয়নি, রাজনৈতিক কোনো আলোচনা হয়নি, সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি, জাস্ট
বাংলাদেশে আওয়ামী লীগকে 15ই আগস্ট পালন করতে দিবে কি দিবে না, এই একটি সিদ্ধান্ত নেওয়ার জন্যই আমাদেরকে ডেকেছিল। ওকে, এবং আগামী শনিবার থেকে আমরা শুনছি যে ডাকবে দলগুলোকে, কিন্তু তারা আসলে কি করতে চায় আমরা তাদেরকে বলেছি আপনারা আগে একটা রোড ম্যাপ প্রকাশ করেন। 2 মাস অতিবাহিত হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা সরকারের রোড ম্যাপ জানি না, পরিকল্পনা জানি না, সরকার কি করতে চায় সেটি রাশেদ আমরা খান, জানি না। এই কারণে কিছু সমালোচনা আসছে, রাশেদ খান, আমরাও করছি, অন্যরাও করছে। রাশেদ খান, আমি আবার তবে আসবো। আমরা সরকারকে একই সাথে সহযোগিতাও করছি। আপনারা সহযোগিতা কিভাবে করতেছেন রাশেদ খান? না, আমরা সহযোগিতা আমরা সরকারকে দেখেন, যখন আপনার এই যে আনসার কু করার একটি চক্রান্ত হলো, সেখানে আমরা ছুটে গিয়েছি। যখন বিচার বিভাগ প্রথম কথা হচ্ছে যে রাশেদ, চক্রান্ত হয়েছে, রাশেদ, আমরা ছুটে গিয়েছি। যখন সচিবালয়ে আমার সচিব পাঠটা করার শুনেন। চক্রান্ত করে গিয়েছি, আমার পাঠ হচ্ছে, প্রত্যেকটা জায়গায় আমরা ছুটে গিয়েছি। আমার পাঠ হচ্ছে যে এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন হলেই সেটাকে আপনারা কু নাম দিচ্ছেন, আনসার কু, বিচারপতি কু, কিন্তু আমার কাছে মনে